এক কর্নেলের সাথে হার্ট ট্রান্সপ্ল্যান্টের পর সন্দীপ যেন এক নতুন জীবন পায়। তবে তার জীবনের টুইস্ট আসে তখনই যখন ওই কর্নেলের মেয়ে এবং স্ত্রীর সাথে তার দেখা হয়। সে তো একই সাথে এই মা মেয়ে দুজনেরই প্রেমে পড়ে যায়। সে তো এদের মধ্যেই তার সোলমেটকে খুঁজতে থাকে। তবে শেষ পর্যন্ত কে হবে তার সোলমেট, নাকি তাকে আজীবন সিঙ্গেলই থাকতে হবে, সেটাই চলুন দেখে আসা যাক আজকের গল্প হৃদয়াপূর্বামে। শুরুতেই আমাদেরকে একটি হেলিকপ্টারের দৃশ্য দেখানো হয়, যে হেলিকপ্টারের মাধ্যমে রবীন্দ্রনাথ নামের একজন ব্যক্তির হার্ট ইমার্জেন্সি ভাবে পুনে থেকে কোচিতে আনা হয়। সন্দীপ বালাকৃষ্ণা নামের একজন হার্টের রোগীর মধ্যে সেটা ট্রান্সপ্লান্ট করার জন্য। রবীন্দ্রনাথ পেশায় একজন কর্নেল ছিল, আর গতরাতেই সে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তখন তার পরিবার তার অঙ্গ প্রত্যঙ্গ ডোনেট করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাদের এই সিদ্ধান্তের কারণেই সন্দীপ বালাকৃষ্ণা নামের একজন হার্টের পেশেন্টের মধ্যে রবীন্দ্রনাথের হার্ট ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে, যে জন্য সন্দীপ বাঁচতে পারবে। এরপর আমাদের ত্রিদেব নামের একজন লোককে দেখানো হয়, যে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তখনই সেখানে অ্যাম্বুলেন্সে করে সেই হার্টটি নিয়ে আসা হলে সে তাড়াতাড়ি করে হাসপাতালের ভেতর যায়, কারণ সে সম্পর্কে সন্দীপের জামাই বাবু, আর আজ সন্দীপের হার্ট ট্রান্সপ্লান্ট হবে। তাই সে দেরি না করে সন্দীপের অপারেশন রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। তখন তার দোকানের এক কর্মচারী তাকে কল করলে সে উচ্চ স্বরে কথা বলতে থাকে, যে জন্য একজন ডাক্তার তাকে এত জোরে জোরে কথা না বলে একটু ধীরে কথা বলতে বলে, আর বলে অপারেশন করতে অনেক সময় লাগবে। তাই সে অপারেশন থিয়েটারের সামনে বসে না থেকে ওয়েটিং রুমে গিয়ে বসে থাকতে পারে। না হলে সে যদি ধার্মিক হয় তাহলে যেন হাসপাতালের চার্চে গিয়ে প্রার্থনা করে। এই কথা শুনে ত্রিদেব হাসপাতালের চার্চে গিয়ে প্রার্থনা করতে থাকে। সে তার ঈশ্বরকে বলে ঈশ্বরের আশীর্বাদে কোথাও কেউ মারা গেলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্য একজনকে বাঁচাতে কাজে লাগে। এটা তো শুধু ঈশ্বরের মহিমা, তার সৃষ্টিকে রক্ষা করতে। এরপর আমাদেরকে কিছু রিপোর্টারকে দেখানো হয়, যারা একটা রেস্টুরেন্টে গিয়ে একটা ছেলের ইন্টারভিউ নিচ্ছিল, কারণ সেই রেস্টুরেন্টটি ছিল সন্দীপের। আর এখন যেহেতু সন্দীপের হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছিল, তাই সব জায়গায় তাকে নিয়ে আলোচনা হতে থাকে, কারণ এইসব চিকিৎসা খুবই বিরল। তাই নিউজ রিপোর্টাররা চটপটে নিউজ বানানোর জন্য সন্দীপের রেস্টুরেন্টে যায়, যেখানে তাদের সাথে দেখা হয় বাবু নামের একটি ছেলের। আর বাবু রিপোর্টারদেরকে সন্দীপের ব্যাপারে অনেক কিছু বলে, যেমন সন্দীপ তার বোন আর জামাই বাবুর সাথে থাকে, সে এখনো বিয়ে করেনি, একবার তার বিয়ের দিন কোণে পালিয়ে গিয়েছিল, যার পর থেকে সে আর বিয়ে করেনি। রেস্টুরেন্টের আরো কিছু স্টাফদের সন্দীপের কথা জিজ্ঞেস করা হলে স্টাফরা জানায় সন্দীপ খুব ভালো মানুষ, তারা মোটেও তার অপারেশন নিয়ে চিন্তিত নয়, কারণ সে অনেক গরিব দরিদ্র অভুক্ত মানুষকে খাবার খাওয়ায়, তাদেরকে সহযোগিতা করে, সে অসহায় পথ শিশুদেরকেও খাবার খাওয়ায়। তাদের দোয়া তার সাথে সবসময় রয়েছে, তাই তারা নিশ্চিত সন্দীপের কিচ্ছু হবে না, সব ভালোই হয়ে যাবে। এরপর তারা তিনজন ছেলেকে দেখায়, কিন্তু এই ছেলেগুলো জানায় তারা অসহায় বা পথে বসবাস করে না, তারা তো সন্দীপের প্রতিবেশী এবং তারা মুভি বানাবে। আর এই নিয়ে তারা রোজ সন্দীপের সাথে আলোচনা করে। তারা এখানে ফ্রিতে খেতে আসে না, আসলে সন্দীপের খাবার অপচয় করা পছন্দ নয়, তাই তার বেঁচে যাওয়া খাবার তারা খেতে আসে, যদিও তা ফ্রিতে খাওয়াই বোঝায়। এরপরে আমাদের দুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সন্দীপের জ্ঞান ফিরেছে এবং সে ধীরে ধীরে উঠে বসতে এবং দাঁড়াতেও পারে। এখন ডাক্তার তার দেখাশোনার জন্য জেরি নামের একজন ছেলেকে ঠিক করে, যে নার্সিং এর কোর্স করেছে এবং এখন থেকে কয়েক মাস সে সন্দীপের দেখাশোনাই করবে, যতদিন না সন্দীপ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠছে। এরপরে জেরি সন্দীপের খেয়াল রাখতে থাকে এবং তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হলে জেরি তাকে নিয়ে বাড়ি ফেরে। এরপরই দেখা যায় সন্দীপ তার রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হয়। তখন জেরি বলে তাকে একদম অন্যরকম লাগছে। সন্দীপ জিজ্ঞেস করে সে কি তাকে আগে কখনো দেখেছে। জেরি বলে না, দেখেনি। সন্দীপ তখন বলতে থাকে তাহলে সে কেন ফাও তাকে নিয়ে কমেন্ট করছে। যে কথা শুনে জেরি চুপ হয়ে যায়। এরপর সন্দীপ সিসিটিভিতে তার কিচেনের অবস্থা দেখছিল, যেখানে বাবু একটা পাইপে করে ময়লা পানি নিচ্ছিল, যে জন্য সে তাকে বেশ বকাঝকা দেয়, কারণ সেই পাইপটি মেরামত করতে বলেছিল। আর আরেকজন স্টাফ চেঁচি মাথায় টুপি না পরেই রান্নাঘরে কাজ করছে, যে জন্য সে তাদেরকে বেশ বকা দিতে লাগে। সে সময় জেরি এসে তাকে শান্ত হতে বলে, কারণ তার চেঁচামেচির ফলে হার্টে প্রেসার পড়বে। তার হার্ট এখনো তার বডির সাথে অ্যাডজাস্ট করছে, তাই তাকে শান্ত থাকতে হবে। সন্দীপ বলে সে কিভাবে শান্ত থাকবে। সে তার স্টাফদের উপর ভরসা করে অপারেশনের জন্য গিয়েছিল, কারণ তারা কথা দিয়েছিল তারা সবকিছু হাইজিন মেনটেন করেই পরিচালনা করবে, কিন্তু তার কিছুদিনের অনুপস্থিতিতে তারা এই অবস্থা করে ফেলেছে, যা দেখে তার নতুন হার্ট আবার বিকল হয়ে যাবে। তখনই জেরি তাকে শান্ত হতে বলে, সেও তখন শান্ত হয়। এরপর সন্দীপ কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে কার ড্রাইভ করতে গেলে জেরি তাকে বাধা দেয়,
কারণ ড্রাইভিং করার সময় তার হার্টে চাপ পড়তে পারে। কিন্তু সন্দীপ বলে তার কিচ্ছু হবে না, সে শুধু হাত দিয়ে আস্তে আস্তে স্টিয়ারিং ঘোরাবে, আর তার হার্ট বুঝবেও না যে সে গাড়ি চালাচ্ছে। এই বলে সে জেরিকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু যতই হোক একজন ড্রাইভার রাস্তায় গাড়ি চালানোর সময় কিছুতেই চুপ থাকতে পারে না, তাই সন্দীপও আশেপাশের গাড়িওয়ালাদের গালি দিতে থাকে ঠিকঠাক ভাবে গাড়ি না চালানোর জন্য এবং রাস্তায় যানজট পাকানোর জন্য। জেরি তখন তাকে বারবার শান্ত হতে বলে। সন্দীপ বলে এই রাস্তা তাদের বাপের নয় যে তারা এলেই সবাই রাস্তা ফাঁকা করে দিবে, তাই রাস্তায় গাড়ি নিয়ে বের হলে তাদেরকে একটু বকাঝকা দিতেই হয়। এরপর তারা রেস্টুরেন্টে এসে পৌঁছায়। সন্দীপ তখন জেরিকে তার কিচেনে নিয়ে আসে, যেখানে সন্দীপ দেখে অনেকগুলো খাবার বেঁচে আছে। তাই সে বাবুকে জিজ্ঞেস করে সেই ছেলেগুলো কি বেঁচে যাওয়া খাবার খেতে আসে না। তখন বাবু জানায় সে ইচ্ছে করে তাদেরকে খাবার দেয় না, কারণ তারা কাস্টমার এলে তাদেরকে এই বলে ফিরিয়ে দেয় যে খাবার শেষ হয়ে গেছে, আর কাস্টমাররা না খেয়ে ফিরে যায়, এই জন্য সেই পদক্ষেপ নিয়েছে। তখন সন্দীপ বলে এত বড় পদক্ষেপ সে একা একা কিভাবে নিয়ে নিল। তখনই বাবু বলে সন্দীপ নিজেই তো তাকে হাসপাতালে যাওয়ার আগে বলে গিয়েছে সব সিদ্ধান্ত তাকে নিতে, যতদিন না সে ফিরে আসছে। সবকিছু শুনে সন্দীপ বলে তাহলে এখন যেহেতু সে ফিরে এসেছে তাই বাবুকে আর চিন্তা করতে হবে না, সে সব সিদ্ধান্ত নিবে। এরপর সে বাড়ি ফিরে এসে দেখে সাবু নামের তার এক বন্ধু সেই ছেলে তিনটির ঘরের সামনে গিয়ে দরজা খোলার জন্য চেঁচামেচি করছে, কিন্তু সেই ছেলেগুলো দরজা খুলছে না। সন্দীপ সাবুকে শান্ত করে ছেলেগুলোকে বের হয়ে আসতে বলে। ছেলেগুলো তখন দরজা খুলে বাইরে আসার সাথে সাথে সাবু চেত্তান নামের একটি ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে। সন্দীপ তাকে চেত্তানের থেকে আলাদা করে রাগ করার কারণ জিজ্ঞেস করে। সাবু জানায় চেত্তানরা একটা শর্ট ফিল্ম বানিয়েছে যেখানে তারা সাবুর বেকারি শপের প্রমোশন করাবে বলে তার থেকে 25,000 টাকা নিয়েছে, কিন্তু সম্পূর্ণ ফিল্মে তারা তার বেকারিকে শুধু এক মুহূর্তের জন্য দেখিয়েছে, যেটা হলো শেষের দৃশ্য, যেখানে হিরো হিরোইনের মিল হয়ে যাওয়ার পর হিরোইন তাদের দোকানের লাড্ডু খাওয়ার সাথে সাথেই ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আর এতে কি বোঝা যায় না তার দোকানের লাড্ডু খেয়ে নায়িকা মারা গেছে? এতে তো তার দোকানের প্রোডাক্টের বাজে প্রমোশন হলো। যা শুনে সন্দীপ হাসতে থাকে। সে সাবুকে বুঝিয়ে বলে যে লাড্ডু খেলে তো আর কেউ ব্রেন স্ট্রোক করে মারা যায় না, এটা দর্শকরা এমনিতেও বুঝবে, আর তার দোকানের প্রোডাক্টকেও এখানে খারাপভাবে দেখানো হয়নি। এই বলে সে সাবুকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। ওদিকে সন্দীপের জামাইবাবু ত্রিদেব খোঁজ পায় সন্দীপের জমির পাশে হাইওয়ে রোড হচ্ছে, তাই সে জমির দাম এখন আকাশচুম্বী। সে তার স্ত্রীকে বলে তার ভাই অর্থাৎ সন্দীপের জমির দাম এখন 5-6 কোটি টাকা হয়ে গেছে। তখন তার স্ত্রী বলে যখন তাদের জমির ভাগাভাগি হয় তখন সেই জমিটি ছিল পরিত্যক্ত, তাই সে ভালো ভালো প্লট আর বাড়ি নিয়ে সন্দীপকে সেই জমি দিয়েছিল, আর সে চুপচাপ সব মেনে নিয়েছে। আর এখন যখন সে জমির দাম কোনো কারণে বেড়ে গেছে তখন তার এত আফসোস করার কি দরকার? কিন্তু ত্রিদেবের মাথায় তো সেই জমিটিকে নিজের করে নেয়ার কথা ঘুরপাক খাচ্ছে। তাই সে পরের দিনই তাদের আঙ্কেলকে নিয়ে সন্দীপের বাড়ি যায় আর দেখে সে তার বাইক ধুচ্ছে। তাই ত্রিদেব প্রথমে একটু দয়া দেখিয়ে বলে অসুস্থ শরীর নিয়ে সে কেন বাইক ধুচ্ছে? জেরিকে মাসে মাসে এতগুলো টাকা কি শুধু তাকে ওষুধ খাওয়ানোর জন্য দেয়া হয় নাকি? এই বলে সে সন্দীপকে বলে তার ভাগ্নে অনেক কান্না করেছে, সে সারাদিন চার্চে পড়ে থাকে সন্দীপের সুস্থতার জন্য। আসলে সে এসব কথা বলে সন্দীপের মন নরম করে সেই জমিটি বাগিয়ে নেয়ার চেষ্টা করছে। সন্দীপ তখন বলতে থাকে সে অসুস্থ বলে তার ভাগ্নি এত কান্না করছে। এই বলেই সে তার ভাগ্নি এলিসাকে কল দেয় আর দেখে এলিসা তো চার্চে নয়, পাবে বন্ধুদের সাথে পার্টি করছে। এরপর ত্রিদেব চা পান করতে করতে ধীরে ধীরে তার উদ্দেশ্যের কথা প্রকাশ করতে থাকে। সে বলে তাদের পরিবারের সবকিছু অমঙ্গল হচ্ছে, তার স্ত্রী সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, আর সন্দীপের এই অসুস্থতা তারপর অপারেশন, তাদের এই অমঙ্গলকে কাটাতে হবে। সন্দীপ বলে তারা কিভাবে অমঙ্গল থেকে মুক্তি পাবে? আঙ্কেল বলে ত্রিদেব তার সেই বাড়িটিতে আর থাকবে না, সে তা সন্দীপকে দিয়ে দিবে, আর সন্দীপ তার সেই জমিটি ত্রিদেবকে দিলে সে সেখানে বাড়ি করে থাকবে। তখনই জেরি বলে সেই জমিটির পাশে হাইওয়ে হবে, তাহলে তো তার অনেক দাম, এর থেকে ভালো ত্রিদেব সেই বাড়িটি বিক্রি করে অন্য জায়গায় আরেকটি বাড়ি কিনে নিক। অর্থাৎ তার এই কথায় ত্রিদেবের প্ল্যানে পানি পড়ে যায়, যে জন্য সে বেশ বিরক্ত হয়েই বাড়ি ফিরে আসে। তারা চলে যাওয়ার পর জেরি সন্দীপকে বলে যে তার জামাইবাবু বেশ লোভী প্রকৃতির। তখন সন্দীপ বলে হ্যাঁ, ত্রিদেব যে একটু লোভী প্রকৃতির এ কথা সত্য। জেরি তার সেই আঙ্কেলের কথা বলে যে ত্রিদেবের সাথে সন্দীপকে জমি দেওয়ার জন্য কনভিন্স করতে এসেছিল, তার সম্পর্কে সে জানতে চায়। সন্দীপ বলে তার সেই আঙ্কেল একজন অ্যাস্ট্রোলজির ছাত্র, সে অনেক কিছু বলে যা সত্য হয়েছে। যেমন সন্দীপের বিয়ের আগে সে বলেছিল এই বিয়ে হবে না, আর সত্যিই তার বিয়ে হয়নি, আর তার অসুস্থতার কথাও সে আঙ্কেলই বলেছিল। তাই ত্রিদেব হয়তো এবার আঙ্কেলকে দিয়ে অমঙ্গলের কথা বলে তার থেকে জমিটি বাগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। সন্দীপকে একজন মেয়ে কল করে, কিন্তু সন্দীপ সেই মেয়েটিকে চিনতে পারে না। তখন মেয়েটি তাকে তার পরিচয় জানায়
আর বলে সে রাজনী, আর এই রাজনী সে যার সাথে সন্দীপের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু রাজনী বিয়ের দিন পালিয়ে গিয়েছিল। সে এখন সন্দীপকে জানায় তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। সন্দীপ ভাবে তার স্বামী হয়তো মারা গেছে, কিন্তু রাজনী বলে না, তার স্বামী মারা যায়নি, সে তাকে ছেড়ে চলে গেছে। এরপর রাজনী তার অপারেশন এবং হার্টের ব্যাপারে জিজ্ঞেস করে। সন্দীপ বলে সে কি করে জানে তার হার্টের অপারেশন হয়েছে। তখন রাজনী বলে সে ইউটিউবে দেখেছে, তার এক বন্ধু সবকিছু ইউটিউবে বলেছে, তার অপারেশন, বিয়ে না হওয়া ইত্যাদি সব সম্পর্কে। সন্দীপ বুঝতে পারে না তার কোন বন্ধু তার অপারেশন এবং তার ব্যাপারে সব বলেছে। এরপর সে যখন দেখে বাবু এই কাজ করেছে, তখন সে অনেক রেগে যায় এবং সিসি ক্যামেরা ফুটেজে দেখে বাবু কিচেনে কাজ করছে। তাই সে বাবুকে শাস্তি দেয় আর বলে আজই সে তার সব হিসাব নিকাশ করে তাকে দূর করবে, যদিও এটা সে মন থেকে বলেনি। পরের দিনই দেখা যায় সন্দীপ কিচেনে কাজ করার সময় একজন লোক তাকে কল করে আর জানায় যে ব্যক্তির হার্ট তাকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে তার মেয়ে রীতা তার সাথে দেখা করতে চায়, আর আগামীকাল রীতা তার সাথে দেখা করতেও আসবে। এতে তার কি কোনো আপত্তি আছে? সন্দীপ জানায় না, তার কোনো আপত্তি নেই। রাতের বেলা সন্দীপ তার সেই ফিল্ম মেকার 3 বন্ধুকে রীতার কথা জানায় যে আগামীকাল তার সাথে দেখা করতে আসবে। তখন চেতন বলে তারা সেই সবকিছু ভিডিও করবে, কারণ রীতা তখন ইমোশনাল হয়ে থাকবে, কারণ তার বাবার হৃদয় সন্দীপের কাছে আছে। সন্দীপ প্রথমে এইভাবে রাজি হচ্ছিল না যে রীতা বিষয়টাকে না জানি কিভাবে নিবে, কিন্তু চেতনরা বলে তারা একটা বাস্তব মুহূর্ত ক্যাপচার করবে, এতে রীতা রাগ করবে না, যাদের কথায় সন্দীপ রাজি হয়ে যায়। পরে তিনি যথারীতি তারা সবাই লাইট ক্যামেরা নিয়ে রীতার জন্য অপেক্ষা করতে থাকে। আর রীতা গাড়ি থেকে নেমেই সোজা সন্দীপের কাছে আসে এবং তার বুকের বাঁ পাশে হাত দিয়ে তার বাবার হৃদস্পন্দন অনুভব করতে থাকে। আর চেতনরা সবকিছু ক্যামেরায় ক্যাপচার করে নেয়। তারা সন্দীপকে বলে রীতার কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দিতে, যাদের কথা মতো সন্দীপ রীতার কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দেয়। আর তখনই কনফেট্টি পপার ফাটালে তার শব্দে রীতা চমকে ওঠে। সে বুঝতে পারছিল না তারা এত আনন্দ করছে কেন। এরপর সে সন্দীপের সাথে কথা বলে বুঝতে পারে তার বাবার হার্ট একজন ভালো মনের মানুষের মধ্যেই ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। এরপরই রীতা সন্দীপকে বলে কিছুদিন পরই তার এঙ্গেজমেন্ট, তাই সে চায় সন্দীপ পুনে গিয়ে তার এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড করুক, কারণ এর ফলে তার মনে হবে তার বাবা সেখানেই আছে। কিন্তু সন্দীপ বলে সে এতদিন হাসপাতালে ছিল, আর যে জন্য তার রেস্টুরেন্ট ঠিকঠাক ভাবে চলছিল না। এখন যদি সে আবারও পুনে গিয়ে 3-4 দিন থাকে, তাহলে আবারও তার রেস্টুরেন্ট সামলানো কষ্ট হয়ে যাবে, তাই সে যেতে পারবে না। কিন্তু সে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। সন্দীপের কথায় তখন রীতা কষ্ট পায়, তাই সে চলে যাওয়ার আগে সন্দীপকে বলে সে না থাকলেও এই কিচেনে কখনো কাজ বন্ধ হবে না। সন্দীপ বুঝতে পারে রীতা তার কথায় কষ্ট পেয়েছে, তাই রাতের বেলা সে জেরিকে বলে রীতা কি তার শেষের কথাটা দ্বারা এটা বুঝাতে চেয়েছে যে সে তার বাবার জন্যই বেঁচে আছে আর সে তাদেরকে 3টা দিন সময় দিতে পারবে না। তখন জেরি বলে রীতা হয়তো এটা বলতে চেয়েছিল যে সন্দীপ তার বাবার জন্য বেঁচে আছে আর সে এখন স্বার্থপর হয়ে গেছে। এই শুনে সন্দীপ বলে সে পুনে যাবে। এর পরদিনই তারা পুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা পুনে পৌঁছালে জেকব নামের একজন লোক তাদের সাথে দেখা করতে আসে, যে সন্দীপকে হার্ট দেওয়া রবীন্দ্রনাথের বন্ধু। এরপর জেকব তাদেরকে তাদের হোটেলে পৌঁছে দেয়। রাতের বেলা রীতা সন্দীপের সাথে দেখা করতে আসে। সে সন্দীপকে ধন্যবাদ জানায় পুনে আসার জন্য, আর সে সন্দীপের জন্য রিটার্ন টিকিট কাটতে চাইলে সন্দীপ তা করতে বারণ করে। এরপর কথায় কথায় রীতা সন্দীপকে কাল তার এঙ্গেজমেন্টে কি পরবে সেটা জিজ্ঞেস করে। জেরি জানায় তাড়াহুড়োতে তারা শুধু কিছু শার্ট এনেছে। সন্দীপ জানায় সে শার্ট পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আর তাই পরবে, সমস্যা নেই। এরপরই রীতা সন্দীপের শার্ট দেখে, যেটা সে কাল পরবে বলে ঠিক করেছে, কিন্তু সে জানায় কাল সন্দীপকে কুর্তি বা পাঞ্জাবি টাইপের পোশাক পরতে হবে। সন্দীপ বলে সে ওসব পরে না, কিন্তু রীতা তার কোনো কথাই শোনে না এবং তাকে নিয়ে শপিং করতে চলে যায়। রাস্তায় তারা দুজন নিজেদের ব্যাপারেই গল্প করতে থাকে। তারা একে অপরের ব্যাপারে জানতে পারে। এরপর তারা একটা শপে গেলে রীতা সন্দীপকে একটা পাঞ্জাবি দেয় পরার জন্য। সন্দীপ পরতে না চাইলে রীতা তাকে কিছুটা জোর করে সেটা পরার জন্য। এরপর সন্দীপ আর কি করবে, পাঞ্জাবিটা পরে তার সামনে আসে। রীতা তখন সন্দীপের বুকের উপর মাথা রাখে আর তার হার্টবিট শোনে এবং তার বাবাকে অনুভব করে, কারণ এই পাঞ্জাবিটা সে তার বাবার জন্য পছন্দ করে রেখেছিল। আর রীতার এই আচরণে সন্দীপ কিছুটা নার্ভাস হয়ে যায়। এরপরে তারা হোটেলে ফিরে আসে। পরের দিনই সন্দীপ জেরিকে নিয়ে রীতার এঙ্গেজমেন্ট সিরেমনিতে যায়, যেখানে শুরুতে সবাই নাচ গান নিয়ে ব্যস্ত ছিল। সন্দীপ রীতার মার সাথে দেখা করতে যায়। জেরি বলে রীতার কাছে যদিও সন্দীপের হার্ট তার বাবার, কিন্তু তার মার কাছে এটা তার স্বামীর, আর সে যদি ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে তার হার্টবিট শোনার জন্য, তখন যার কথা শুনে সন্দীপ কিছুটা নার্ভাস হয়ে যায়। আর রীতাও মার কাছে গিয়ে তার পরিচয় দেয় এবং তাকে ধন্যবাদ জানায়, কারণ তাদের জন্যই আজ সে বেঁচে আছে।
দেখা যায় রিতার মা খুব স্বাভাবিক আচরণ করে, যে জন্য সন্দীপ হাফ ছেড়ে বাঁচে। এদিকে রিতারা যখন নাচ গানে মশগুল ছিল তখন তার কাছে একটা কল আসে, আর সে কল পাওয়ার পরই রিতা কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং তার ফিয়ন্সে অনুজের সাথে কথা বলে। তাদের কথাবার্তার অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় তাদের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, আর এই জন্যই রিতা স্টেজে উঠে আর অ্যানাউন্স করে দেয় যে তারা এই এঙ্গেজমেন্ট ক্যান্সেল করছে। যে কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই অনুজের ফ্রেন্ডরা রিতাকে ঘেরাও করে এবং তাকে এঙ্গেজমেন্ট ভাঙার কারণ বলতে ফোর্স করে। রিতা সেখান থেকে চলে যেতে লাগলে একজন তার হাত টেনে ধরে, তার সাথে বেয়াদবি করতে থাকে, যে জন্য সন্দীপ সেই ছেলেটিকে রিতার হাত ছেড়ে দিতে বলে। তখনই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, আর এই ধস্তাধস্তির একটা পর্যায়ে সেই ছেলেটি সন্দীপকে এক ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। সন্দীপ সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, কারণ তার অপারেশন হয়েছে বেশি দিন হয়নি, তাই তার এখন এই অবস্থা হয়ে গেল। এরপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে। রিতা তখন সন্দীপকে বলে সে কেন নিজেকে ঝামেলার মধ্যে জড়িয়েছে। সন্দীপ বলে তার বাবা থাকলেও একই কাজ করত, আর তাছাড়া সে তো কোচিতে ভালোই ছিল। রিতার কথায় পুনে এসে সে এই সবকিছুতে ইনভলভ হয়ে গেছে। এরপর সে তার ফোনের মাধ্যমে তার রেস্টুরেন্টের কিচেনে নজর রাখে। সে রিতাকে জানায় তাকে ছাড়া সব কাজ উল্টোপাল্টা করে করা হচ্ছে। সে আগামীকালই কোচি ফিরে যাবে, কিন্তু রিতা জানায় তার কোমরে সামান্য ফ্র্যাকচার হয়েছে, তাই সে এখন জার্নি করতে পারবে না। ডাক্তার তাকে আপাতত রেস্ট নিতে বলেছে এবং কিছু ব্যায়ামও দিয়েছে, অর্থাৎ সে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে না। যে কথা শুনে সন্দীপের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। একে তো সে আসতে চায়নি, আর এখন যে যেতে চাইছে সেটাও পারছে না। রিতা সন্দীপকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য তার গাড়ি আনতে যায়। তখনই জেরি সেখানে আসে, যাকে দেখে সন্দীপ হা হয়ে যায়, কারণ জেরির মাথায় পট্টি লাগানো ছিল আর তার মুখও ফুলে গিয়েছিল। সে ঘাড়েও বেশ ব্যথা পেয়েছিল, কারণ সন্দীপ তো অজ্ঞান হয়ে যায়, আর সব মার জেরি বেচারাকে একাই খেতে হয়। এরপর রিতা তাদের দুজনকে নিয়ে তার বাড়ি চলে আসে, যেখানে সন্দীপকে দেখে রিতার বাড়ির কাজের মহিলাটি ইমোশনাল হয়ে পড়ে। এটার কারণ সন্দীপ এবং জেরি কেউই বুঝতে পারছিল না। এরপর থেকে তারা দুজন রিতা এবং তার মার সাথেই থাকতে শুরু করে। তারা সন্দীপের অনেক যত্ন নেয় এবং ধীরে ধীরে সে অনেকটা সুস্থও হয়ে ওঠে। সন্দীপ তাদেরকে রান্না করে খাওয়ালে তারা তার রান্নার অনেক প্রশংসা করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে, কিন্তু সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে সন্দীপ খুবই বোর হয়ে যাচ্ছিল। তাই রিতা তাকে তার কলেজে নিয়ে আসে। সে এক্সাম দিতে যাওয়ার আগে সন্দীপকে জড়িয়ে ধরে এবং তাকে বেস্ট অফ লাক বলতে বলে, যেমনটা তার বাবা তাকে বলতো। সন্দীপও তখন তার কথা মতো তাকে বেস্ট অফ লাক জানায়। এরপর তারা দুজন একসাথে কফি খেতে গেলে সেখানে অনুজ চলে আসে। অনুজ রিতার সাথে স্বাভাবিকভাবেই ব্যবহার করে এবং সন্দীপের কাছেও ক্ষমা চায় তার বন্ধুদের ব্যবহারের জন্য। এরপর সন্দীপ এবং রিতা বাড়ি ফেরার সময় সন্দীপ রিতাকে জিজ্ঞেস করে সে কেন এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল। তখন রিতা জানায় অনুজ গোপনে তার ফোনে স্পাই অ্যাপ ডাউনলোড করে দিয়েছিল, যে জন্য সে সর্বক্ষণ তার উপর নজর রাখতে পারত। সে কার সাথে কথা বলে, কাকে মেসেজ পাঠায়, এই সব কিছু। এর মানে এই যে সে তাকে বিশ্বাস করে না, আর একটা সম্পর্ক বিশ্বাসের উপরেই টিকে থাকে। সে বিয়ের আগে এসব করেছে, তাহলে বিয়ের পর না জানি কত কিছু করত। এসব শুনে সন্দীপ বলে হ্যাঁ, সে তাহলে ঠিকই করেছে, কারণ একটা সম্পর্ক বিশ্বাসের উপরেই টিকে থাকে। সেই বিশ্বাসই যদি না থাকে তাহলে সেই সম্পর্ক রাখারও কোনো মানে নেই। এরপরে তারা বাসে উঠে পড়ে। সন্দীপ তখন দাঁড়িয়ে থাকে তার কোমরের সমস্যার জন্য। সেই সময় বাস কন্ডাক্টর এসে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে যে তার পশ্চাৎ দেশে হয়তো কোনো সমস্যা আছে, তাই সে তাকে ঝাল খাবার না খেয়ে হালকা পাতলা খেতে বলে, যার কথা শুনে রিতা খুব হাসতে থাকে। সন্দীপ বেচারা তো বেশ অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়, যাকে এরপরই সে রিতাকে তার বাবার ছবি দেখাতে বলে। রিতা বলে সে তার ফোনে তার বাবার ছবি রাখে না, কারণ সে তার বাবার ছবি দেখলেই কান্না করে, আর এই জন্য তার মা তাদের বাড়ি থেকেও তার বাবার সমস্ত ছবি সরিয়ে ফেলেছে। এরপরে তারা গল্প করতে করতে বাড়ি ফিরে আসে। রিতার মা শশী রিতাকে বলে সে কেন হোয়াটসঅ্যাপে এসব স্টোরি দিচ্ছে। সে সবে মাত্র তার এঙ্গেজমেন্ট ভেঙেছে, আর মানুষ সেসব ভুলতেও শুরু করেছে। এখন হঠাৎ তার এই স্টোরি দেখে সবাই আবার তার সেই এঙ্গেজমেন্টের কথা মনে করবে আর নানা ধরনের কথা বলবে। এসবের কি দরকার? কিন্তু রিতা বলে সে তার স্বাধীনতা নিয়ে স্টোরি দিয়েছে। এই নিয়ে মা মেয়ের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়ে যায়। সন্দীপ তখন তাদেরকে কোনো মতে শান্ত করে এবং রিতাকে বলে সে স্টোরি না দিলেও হতো, কারণ এতে করে জটিলতা আরো বাড়বে।
মানুষ নানা কথা বলবে যা জটিলতা বাড়াবে। রিতা তখন কিচ্ছু না বলে চুপচাপ তার ঘরে চলে যায়। সেদিন রাতের বেলা দেখা যায় শশী সন্দীপের কাছে আসে এবং বলে এই প্রথম কেউ তার হয়ে কথা বলেছে, তার পক্ষে দাঁড়িয়েছে। আর আজ এই প্রথমবার তার কাছে মনে হয়েছে যে তার স্বামীর হার্ট বা তার স্বামী তার সাথেই আছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরই রিতা সন্দীপের কাছে আসে আর বলে সে তার স্টোরি ডিলিট করে দিয়েছে, কারণ সন্দীপ ঠিকই বলেছে। সে স্বাধীনভাবে চলাফেরা করছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা প্রকাশ করলে মানুষ বিভিন্ন প্রশ্ন করে জটিলতা বাড়াবে, তাই সে স্টোরি ডিলিট করে দিয়েছে। এই বলেই রিতা সেখান থেকে চলে যায়। এতক্ষণ ধরে যে রিতই সবকিছু দেখছিল, এরপরই সে সন্দীপকে বলে তারা মা মেয়ে দুজনেই তাকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছে, তার মনে কি কোনো প্রকার ফিলিংস কাজ করছে না? সন্দীপ বলতে থাকে তার কেন ফিলিংস কাজ করতে যাবে, তাদের মা মেয়ের কাছে তার হার্টই সবকিছু, কারণ সেটা তাদের পরিবারের সদস্যের। ঠিক সেই সময় দেখা যায় রাজনী তাকে কল করে, যে রিতা রিসিভ করে ফেলে। রাজনী সন্দীপকে বলে সে তো শেফ, তাহলে তাকে কিছু টিপস দিক, তার অমলেট কড়াইয়ে লেগে যাচ্ছে, এটা সে কিভাবে ঠিক করবে। সন্দীপ তখন তাকে কড়াইয়ে বেশি করে তেল দিতে বলে কলটাই কেটে দিতে চায়। রাজনী তখন বলতে থাকে তার মেয়ে তাকে বলেছে সে যেন সন্দীপের উপর গিভ আপ না করে। যে কথা শুনে সন্দীপ খুবই বিরক্ত হয়। দৃশ্য চলে যায় পরের দিন। জেকব সন্দীপের সাথে দেখা করতে আসে এবং সে সন্দীপকে বলে মৃত্যুর আগে রবীন্দ্রনাথ কোনো কারণে আপসেট ছিল। সে তাকে অনেকবার আপসেট থাকার কারণ জিজ্ঞেস করেছিল, কিন্তু রবীন্দ্রনাথ তাকে কিচ্ছু বলেনি। তবে এখন তো রবীন্দ্রনাথের হার্ট সন্দীপের কাছে আছে, তাই সে যদি কোনো স্বপ্ন দেখে বা তার যদি কিছু মনে পড়ে তাহলে সে যেন জেকবকে তা জানিয়ে দেয়। কিন্তু সন্দীপ বলে সে কি করে রবীন্দ্রনাথের কথা জানবে? জেকব বলে তার হার্ট তাকে যদি স্বপ্ন দেখায়, দেখাতেও তো পারে, তাই না? এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরই সন্দীপ বাড়ি ফিরে আসে আর সে দেখতে পায় রিতা এবং তার মা শশী আবারও ঝগড়া করছে। সে তখন চুপচাপ তার ঘরে চলে যেতে লাগে। তখনই শশী তাকে বলে তার বাবা রবীন্দ্রনাথ এবং তার বিয়ে মেনে নেয়নি, তাই সে রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে অপমান করেছিল এবং তাকে কষ্ট দিয়েছিল। কিন্তু এখন সেই সব কিছুর জন্য সে অনুতপ্ত এবং সে মৃত্যুর আগে রবীন্দ্রনাথের কাছে ক্ষমাও চাইতে চেয়েছিল। তবে রবীন্দ্রনাথই আগে মারা গেছে, তাই সে এখন চায় সন্দীপ তার বাবার সাথে কথা বলে তাকে ক্ষমা করে দিক। কিন্তু রিতা তা মেনে নেয় না। সে বলে তার বাবা কখনো তার গ্র্যান্ডফাদারকে ক্ষমা করতো না। তখন সন্দীপ তাকে শান্ত করে আর বলে সে ক্ষমা করবে, তার হৃদয় বলছে ক্ষমা করার জন্য। কিন্তু রিতা তখন এই কথা শুনে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। যথারীতি পরের দিন তারা শশীর বাপের বাড়িতে যায়, যেখানে শশীর বাবার জন্য পুজো করা হচ্ছিল, কারণ সে শয্যাশায়ী ছিল। সন্দীপ সেখানে গেলে শশীর ভাই তাকে তাদের বাবার কাছে নিয়ে যায়। সন্দীপ বলে সে তার কাছে ক্ষমা চাইলে সে ক্ষমা করে দিবে, কিন্তু শশীর বাবা তার ছেলে প্রাসাদের কানে কিছু একটা বলে। প্রাসাদ তখন বলে তার বাবা তার কাছে ক্ষমা চাইছে। সন্দীপ তখন জিজ্ঞেস করে সে সরাসরি কেন তার কাছে ক্ষমা চাইছে না, আর সে রিতার বাবার সাথে কি করেছিল যে জন্য সে তাকে ক্ষমা করেনি। তখন প্রাসাদ বলে যখন রবীন্দ্রনাথ আর্মিতে ছিল তখন তার বাবাও আর্মিতে ছিল এবং সে তাদের ক্যাপ্টেন ছিল। একবার তারা একটা মিশনে কিছু বিদেশি ডলার বাজেয়াপ্ত করেছিল আর সব টাকা রবীন্দ্রনাথ সরকারকে জমা দিয়ে দেয়। কিন্তু তার বাবা এই রিপোর্ট করে যে রবীন্দ্রনাথ টাকা ভর্তি 2টো সুটকেস নিজে নিয়ে নিয়েছিল। এই জন্য তার বিরুদ্ধে কেস হয় এবং তাকে সবাই চোর বলে। এই জন্য তাকে 3 বছরের জন্য সাসপেন্ডও করা হয়। কিন্তু পরবর্তীতে এটা প্রমাণ হয় যে সেই রিপোর্ট ভুল ছিল, আর এই কারণে রবীন্দ্রনাথ তার বাবাকে ঘৃণা করত। কিন্তু এখন সে তার কাজের জন্য অনুতপ্ত, তাই সে তার কাছে ক্ষমা চাইছে। সন্দীপ এই সবকিছু শুনে বলে এটা কোনো সামান্য ঘটনা নয়, এটা একজনের মান সম্মানের ব্যাপার। আর তার বাবা নিজের ইগোকে বড় করার জন্য সরাসরি ক্ষমাও চাইছে না, তাহলে সে কেন রবীন্দ্রনাথের মতো সৎ অফিসারের সাথে ঘটে যাওয়া অন্যায়ের সাথে আপোষ করে তাকে ক্ষমা করবে? সে তাকে ততক্ষণ ক্ষমা করবে না যতক্ষণ না সে নিজে তার কাছে ক্ষমা চাইবে। এই বলে সে বাইরে চলে গেলে রিতা ছুটে তার কাছে আসে আর তাকে ধন্যবাদ জানায় তার বাবার হয়ে এই কথাগুলো বলার জন্য। তাই সে সন্দীপকে জড়িয়ে ধরে আর তার গালে চুমুও খায়। এই জন্য সন্দীপের সময় যেন একেবারে থমকে যায়। সে যেন এক অন্য অনুভূতি অনুভব করে যা সে আগে কখনো করেনি। তার মনে পড়ে যায় তার সেই জ্যোতিষী আঙ্কেল বলেছিল যেই মেয়ে নিজে থেকে তার জীবনে আসবে সে তাকে জড়িয়ে ধরে চুমু খাবে, সে মুহূর্তেই পূজার ঘন্টা বাজবে আর সেই মেয়েই হবে তার জীবন সঙ্গী। এই ভেবে ভেবে সন্দীপ নিজে নিজেই হাসছিল। এরপরই তারা বাড়ি ফিরে আসে। জেরি তখন তাকে জানায় শশী মন খারাপ করে বসে আছে কারণ সে তার বাবাকে ক্ষমা করেনি। যেই কথা শুনে সন্দীপ শশীর কাছে যায় এবং বলে সে তার বাবাকে ক্ষমা করতেই গিয়েছিল, কিন্তু তার বাবা যা করেছে সেসব শুনে সে রিয়াক্ট করে ফেলেছিল, তাই সে শশীর কাছে ক্ষমা চায়। শশী তখন হাঁ হয়ে যায়।
এবং বলে এর আগে কখনো রবীন্দ্রনাথ তাকে কোনোদিনও একদিনের জন্যও সরি বলেনি। এই বলেই সে সন্দীপের হাত ধরে তার হাতে চুমু দেয়। আর তখনই তাদের বাড়ির পাশের মন্দিরে ঘন্টি বেজে ওঠে, যা শুনে সন্দীপ আঁতকে ওঠে, কারণ সে ভেবেছিল রীতাই সেই মেয়ে যে তার জীবনে এসেছে, যেভাবে জ্যোতিষী আঙ্কেল বলেছে। কিন্তু এখন তো সাশিও একইভাবে তার কাছে এসেছে, তার হাতে চুমু দিয়েছে, আবার ঠিক তখন মন্দিরের ঘন্টাও বেজেছে। তাহলে কে তার লাইফে আসলো, মা নাকি মেয়ে? এই ভেবে ভেবে সে একেবারে কনফিউজড হয়ে যায় এবং আয়নার সামনে দাঁড়িয়ে ফ্যাল করে নিজের দিকে তাকিয়ে থাকে। পরের দিনই চেত্তানরা সন্দীপের হোটেলে যায় আর বাবুকে বলে তারা নতুন একটা শর্ট ফিল্ম বানাতে যাচ্ছে, যেখানে 10-15 জন মানুষ থাকবে আর তারা যেন এখানে খাবার খায় তার ব্যবস্থা করার জন্য তারা সন্দীপের সাথে কথাও বলতে চায়। কিন্তু বাবু সন্দীপের সাথে কথা বলতে চায় না। তখন তারা জোরাজুরি করে। এরপরই বাবু সন্দীপকে এই ব্যাপারে জানালে সে খাবার খাওয়ানোর পারমিশন দিয়ে দেয়। তখন বাবু বলে তারা যে নতুন ফিল্ম বানাচ্ছে সেখানে হিরোর হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, কিন্তু সে হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য নায়িকার বাবাকে হত্যা করেছে। যে কথা শুনে সন্দীপ বলে চেতনরা তো এই মুভি বানানোর মাধ্যমে তাকে জেলে পাঠাবে। এরপরই সে রীতার সাথে ডাক্তার দেখাতে যায়। ডাক্তার তাকে চেক আপ করে জানায় সে পুরোপুরি সুস্থ হয়নি এবং তাকে আরো 1-2 সপ্তাহ রেস্ট নিতে হবে। ডাক্তার তাকে কিছু ব্যায়ামও করতে বলে, যেগুলো রীতা করাবে বলেই ঠিক করে। এরপরই তারা বাড়ি ফিরে আসে। তখন দেখে সন্দীপের জামাইবাবু ত্রিদেব সেখানেও চলে এসেছে। সন্দীপ তাকে দেখে মোটেও খুশি হয় না, কারণ ত্রিদেবের মনে একটাই ধান্দা, তাকে ভুলিয়ে ভালিয়ে সেই জায়গাটা নিয়ে নেওয়া। সন্দীপ তখন তাকে আবারও রিটার্ন টিকিট কেটে দিতে চায়। ত্রিদেব জানায় সন্দীপ যখন ফিরবে সে তখন তার সাথেই ফিরবে। সাশিও তখন ত্রিদেবের জন্য রুমের ব্যবস্থা করে দেয়, যদিও সন্দীপ চেয়েছিল এই ঝামেলা হোটেলে থাকুক, কিন্তু সে তো এখানে এসে উঠেছে। এরপর তারা সবাই খাবার খাওয়ার সময় সাশি সন্দীপকে খাসির মাংস খেতে দেয়, যা দেখে ত্রিদেব বলে সন্দীপ তো আগে খাসির মাংস খেত না, তাহলে এখন কিভাবে খাচ্ছে? তখন রীতা বলে এমন অনেকজনের সাথে হয়েছে যে তাদের হার্ট ট্রান্সপ্ল্যান্টের পর তারা ডোনারের কিছু কিছু জিনিস পছন্দ করে, যেমন আগে গান না শুনলে ট্রান্সপ্ল্যান্টের পর গান শোনা, এরকমই। সাশি বলে তার স্বামী রবীন্দ্রনাথ খাসির মাংস খেতে খুব পছন্দ করত। এই বলেই সে সন্দীপের দিকে তাকিয়ে মুচকি হাসে, যেটা দেখে ত্রিদেবের সন্দেহ হয়। সে সুযোগ পেয়ে জেরিকে জিজ্ঞেস করে সাশি আর সন্দীপের সম্পর্ক কেমন। যতই হোক সাশির স্বামীর হার্ট সন্দীপের মধ্যে আছে। জেরি বলে কিছুটা অনুভূতি তো আছেই, কারণ বেচারির স্বামী মারা গেছে। তখন ত্রিদেব দেখে সাশি কিছু একটা বলতে বলতে সন্দীপের কাঁধে হাত রেখেছে, আর এটা দেখে তো তার আরো বেশি চিন্তা হতে থাকে, কারণ সে আবার সন্দীপকে স্বামীর আসনে বসিয়ে দিল না তো। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা। ঘুমানোর আগে ত্রিদেব সন্দীপের কাছে আসে আর তাকে 7-5 বুঝিয়ে সে জমিটা তার বোনের নামে লিখে দিতে বলে। সন্দীপও তখন তাকে 7-5 বুঝিয়ে ঘুমানোর জন্য পাঠিয়ে দেয়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। ত্রিদেবকে তার স্ত্রী গীতা কল করে আর সন্দীপের ব্যাপারে জিজ্ঞেস করে। ত্রিদেব জানায় সে সুস্থ আছে, কিন্তু নতুন একটা সমস্যা হতে যাচ্ছে, আর তা হলো সন্দীপ খাসির মাংস খাওয়া শুরু করেছে। এটা রবীন্দ্রনাথের পছন্দ ছিল। সে সেই সব পছন্দ করা শুরু করেছে যা রবীন্দ্রনাথ পছন্দ করত, কিন্তু এখন যদি সে রবীন্দ্রনাথের স্ত্রীকেও পছন্দ করা শুরু করে তাহলে তো রবীন্দ্রনাথের মেয়ে তাদের পরিবারের মেয়ে হয়ে যাবে আর সব সম্পত্তি সে পেয়ে যাবে। কিন্তু গীতা বলে তার ভাই এমন কাজ করবে না। কিছুক্ষণ পরই সন্দীপ রীতিমতো ত্রিদেবকে জোর করে ফ্লাইটের টিকিট ধরিয়ে দেয় আর বাড়ি পাঠিয়ে দেয়। ত্রিদেবের যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তাকে বাধ্য হয়েই চলে যেতে হয়। এরপর দেখা যায় রীতা তার কাজে গেলে সেখানে সে অনুজকে দেখে। অনুজ তার সাথে দেখা করতে এসে বলে তারা এতদিন একসাথে কাজ করে এসেছে, কিন্তু সে আর তার সাথে কাজ করতে চায় না, কারণ সে তাকে এখনো অনেক ভালোবাসে। তাই সে চায় না তার জন্য রীতার কোনো সমস্যা হোক। এই বলেই সে চলে যায়। আর রীতা এসব কথা ভাবতে ভাবতে সন্দীপের সাথে রাইফেল ক্লাবে চলে যায়, কিন্তু অনুজের কথায় সে অনেক বেশি ডিস্টার্ব ফিল করছিল, তাই সে সেখান থেকে বাদ পড়ে যায়। তখন সন্দীপ তাকে বলে সে হেরে গেছে তো কি হয়েছে, অনেক সময় তারা হেরে যাওয়ার মাধ্যমে অনেক কিছু শেখে। রীতা বলে সে তাকে মোটিভেট না করে এসব বলছে কেন। তখন সন্দীপ বলে লাইফে সবসময় মোটিভেট হয়ে চললে হয় না, তাদেরকে হারকে একসেপ্ট করে অনেক কিছু শিখতে হয়। অনুজের সাথে সম্পর্ক ভেঙে যাওয়া এবং গেমে হেরে যাওয়ার জন্য রীতা অনেক আপসেট হয়ে গিয়েছিল, তাই সে সন্দীপকে নিয়ে ড্রিঙ্ক করতে চলে যায়। কিন্তু সন্দীপ ড্রিঙ্ক করে না, কারণ সে হার্টের পেশেন্ট। সে অনেক বছর আগেই ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছে, কারণ সে একটা সুস্থ সবল জীবন চায়। সে আরো জানায় হার্ট ডিজিজের জন্য সে সাঁতার কাটতে পারে না, ক্রিকেট খেলতে পারে না, আরো অনেক কিছু সে করতে পারে না। রীতা বলে এখন থেকে সে সব পারবে, কারণ তার বাবার হার্ট একদম সুস্থ। কথায় কথায় রীতা বলে তার বাবা যদি তার মাকে বিয়ে না করতো তাহলে তার জীবনটা আরো সুন্দর হতো। সন্দীপ বলে এমন হলে তো রীতার জন্মই হতো না। রীতা বলে তার জন্ম না হোক,
কিন্তু তার বাবা তো আরো খুশি থাকতো। এই বলে সে ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে সন্দীপকে জিজ্ঞেস করে সে কেন এখনো পর্যন্ত বিয়ে করেনি। সন্দীপ জানায় সে চাইতো যে তারও একটা পরিবার হোক, কিন্তু একবার সে তার বন্ধুদের সাথে একটা ট্রিপে গিয়েছিল, যেখানে গিয়ে হঠাৎই তার দম বন্ধ হয়ে যায় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। দুদিন পর তার জ্ঞান ফিরে এলে সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। ডাক্তার তখন জানায় ধীরে ধীরে তার হার্ট কাজ করা বন্ধ করে দিচ্ছে। তার হার্টের ট্রান্সপ্ল্যান্ট না করা হলে সে মারা যাবে। আর এই জন্য সে কখনো বিয়ে করেনি, কারণ তার এই অনিশ্চিত ভবিষ্যতের সাথে সে কাউকেই জড়াতে চায়নি। এসব কথা শেষে তারা যখন বাড়ি ফিরছিল তখন পুলিশ চেকপোস্টে তাদের থামতে হয়। আর রীতা যেহেতু একটু ড্রিঙ্ক করেছিল তাই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে তাদের দুজনকেই থানায় নিয়ে যাওয়া হয়। সেই সময় সাশি এসে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। পরে তিনি দেখা যায় সাশি সন্দীপকে জিজ্ঞেস করে যে কাল তারা কোথায় গিয়েছিল। সন্দীপ বলে রীতা রাইফেল ক্লাবে গিয়েছিল, কিন্তু সেখানে সে হেরে যায়, তাই তার মনটা অনেক খারাপ হয়ে যায়। এ কারণেই সে ড্রিঙ্ক করতে গিয়েছিল, কিন্তু সন্দীপ ড্রিঙ্ক করেনি। সাশি এসব শুনে বলে সে কি পাগল হয়ে গেছে? রীতা ড্রিঙ্ক করতে চেয়েছে, সে তাকে বারণ না করে উল্টো তাকে কোম্পানি দিতে তার সাথে গিয়েছিল। তার কি কোনো কমন সেন্স নেই? সে রীতাকে বারণ না করে এসব কাজ করতে আরো মোটিভেট করছে। এই বলে সে সন্দীপকে বেশ বকাঝকা দেয়। সন্দীপ তখন ভাবতে থাকে সে কেন শুধু শুধু এতগুলো কথা শুনলো। এরপর সে যখন রীতার সাথে ব্যায়াম করছিল তখন সে কিছুটা দুষ্টুমি করে রীতাকে বলে যে সে ঠিকই বলেছে, তার বাবা মায়ের বিয়ে না হলে তার বাবা আরো খুশি থাকতো, কারণ তার মা অনেক রাগী এবং সে বেশ শাসনও করে। এই বলে তারা দুজনেই হাসতে থাকে। তখনই সন্দীপকে রাজনী কল করে। সে তা রিসিভ করে না, কিন্তু রীতা এক্সাইটেড হয়ে তা রিসিভ করে ফেলে, কারণ সে শুনতে চায় রাজনী সন্দীপকে কি কারণে বারবার কল করে। রাজনী তখন সন্দীপকে বলে সে গতরাত একটা স্বপ্ন দেখেছে। সন্দীপ বলে স্বপ্নের কথা না বলাই মঙ্গল, কিন্তু রাজনী বলে সে দেখেছে তাদের দুজনের বিয়ে হয়েছে আর তার মেয়ে নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিচ্ছে। সে তো এই স্বপ্ন সত্যি হওয়ার অপেক্ষায় আছে। কিন্তু তখনই রীতা সন্দীপকে পেছন থেকে জড়িয়ে ধরলে রাজনী বলে কে সে? রীতা বলে সে সন্দীপের সবকিছু, সে আর সন্দীপ খুব ভালো আছে। আর এই কথা শুনে রাজনী কল কেটে দেয়, কারণ সে ভাবে সন্দীপ এখন অন্য মেয়েকে পছন্দ করে। রীতা রাজনীর কাণ্ড দেখে হাসতে থাকে আর বলে সে অনেক বড় শখ পেয়েছে। সন্দীপ মনে মনে বলে সে নিজেও অনেক বড় শখ পেয়েছে, কারণ রীতার তাকে জড়িয়ে ধরে নিজেকে তার গার্লফ্রেন্ড পরিচয় দেয়াতে তার ভেতর অন্যরকম অনুভূতি কাজ করতে থাকে। তাই সে সারাদিন রীতাকে নিয়েই ভাবছিল আর তাকে দেখে মুচকি মুচকি হাসে সে। এভাবেই তার দিন ভালোভাবেই কেটে যায়। সে রীতাকে এক পলকও চোখের আড়ালে যেতে দিতে চাইছিল না, যে জন্য তারা যখন ডাক্তারের কাছে চেকআপের জন্য যায় ডাক্তার জানায় সন্দীপ এখন সম্পূর্ণ সুস্থ। সে বেশিক্ষণ বসতে পারবে এবং ট্রাভেলিংও করতে পারবে, অর্থাৎ সে এখন বাড়ি ফিরে যেতে পারবে। কিন্তু সন্দীপ তো রীতাকে ছাড়া কোথাও যেতে চায় না, তাই সে ডাক্তারকে বলে তার কোমরে এখনো ব্যথা লাগছে। কিন্তু ডাক্তার বলে সে এতদিন পর ঠিকঠাক ভাবে বসতে পারছে, তাই তার ব্যথা করছে। সন্দীপ আবার বলে যদি প্লেনে বসলে তার আবার ব্যথা হয়। ডাক্তার বলে তার কিচ্ছু হবে না, অর্থাৎ সে কোনোভাবেই এখানে আর কিছুদিন থাকার ফোন দিয়ে আটতে পারছিল না। রীতা এসব কিছু না বুঝলেও জেরি ঠিক বুঝে যায়, তাই সে সুযোগ পেয়ে সন্দীপকে জিজ্ঞেস করে সে কার জন্য যেতে চাইছে না, মা নাকি মেয়ে? যার কথায় সন্দীপ বেশ লজ্জা পায়। দুপুরবেলা তারা সবাই একসাথে লাঞ্চ করতে গেলে শশী সন্দীপকে জিজ্ঞেস করে যে সে কি ফ্লাইটের টিকিট বুক করে ফেলেছে। জেরি বলে সে এখন বুক করবে, কিন্তু সন্দীপ তাকে বাধা দিয়ে বলে আসলে তার ইচ্ছে হচ্ছে রবীন্দ্রনাথের আরো কিছু উইশ পূরণ করে যেতে। তার কি এমন কোনো উইশ আছে যা পূরণ হয়নি? তখন রীতা বলে তার বাবার একটা ম্যাজিক গেমের শখ ছিল, যেখানে তাকে একটা চেয়ারে বাঁধা হবে এবং চারপাশে আগুন লাগানো হবে, আর সেই আগুন তার কাছে আসার আগে আগে তাকে ওই চেয়ারে লাগানো তালা খুলে সেখান থেকে বের হতে হবে। কিন্তু এই উইশ পূরণ করা সন্দীপের পক্ষে সম্ভব না, তাই সে একটা সিম্পল উইশের কথা বলে। রীতা জানায় তার বাবার শখ ছিল বন্যপ্রাণী আছে এমন জঙ্গলে ট্রেকিং করা, কিন্তু এই উইশ পূরণ করাও সন্দীপের পক্ষে অসম্ভব। সে কিছুতেই থেকে যাওয়ার জন্য কোনো উপায় বের করতে পারছিল না। তখন জেরি বলে দুদিন পর ফ্লাইটের টিকিট আছে, আর না হয় তারা আজও বেঙ্গালুরুতে ফ্লাইট চেঞ্জ করে যেতে পারবে। কিন্তু সন্দীপ বলে তারা আরো 2 দিন পর যাবে, কারণ এই 2 দিন সে রীতার সাথেই থাকতে পারবে। পরের দৃশ্যে শশী সন্দীপকে বলে সে বাড়ি ফিরে যাবে, তার কি দুঃখ হচ্ছে? সন্দীপ বলে না, তেমন কোনো ব্যাপার নয়, ফ্লাইট না পাওয়াতে সে 2 দিন পর যাবে। তখন শশী বলে যখন কেউ কাউকে পছন্দ করে তখন সে বাদে বাকিরা তা বুঝতে পারে। শশী বলে এটা তার দোষ, কারণ তার সন্দীপের থেকে বেশি দূরত্ব বজায় রাখা উচিত ছিল। সে আরো বলে রীতার জন্মের পর রবীন্দ্রনাথের জীবনে যেন তার অস্তিত্বই নেই। রবীন্দ্রনাথ অর্থাৎ রবি সবসময় রীতাকে নিয়েই পড়ে থাকতো, যে জন্য তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সন্দীপ তার স্বামীর তুলনায় অনেক সহানুভূতিশীল এবং কেয়ারিং,
তাই হয়তো তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। সে সন্দীপকে বলে সে যত দিন চায় ততদিন এখানে থাকতে পারে, আর তার যখন ইচ্ছে সে এখানে আসতে পারবে। এই বলে সে চলে যায়। আর সন্দীপ তখন থ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে ভাবতে থাকে মেয়েকে পটাতে গিয়ে সে আবার মাকে পটিয়ে ফেলেনি তো। সাশির কথা শুনে তো তার তাই মনে হচ্ছে। পরের দৃশ্যে সন্দীপ রিতার সাথে বাইরে যায়। রিতা বলে তার মা বলছিল সন্দীপ হয়তো ফ্লাইটে উঠতে ভয় পাচ্ছে, এটা তার একটা অ্যাংজাইটি, তাই সে তাকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। কিন্তু সেই ডাক্তার মানসিক চিকিৎসার কথা না বলে তাদেরকে জ্যোতিষী বিদ্যার কথা বলে, আর আরো বেশি কনফিউজড করে দেয়। তখন কথায় কথায় রিতা জানতে পারে আজ সন্দীপের জন্মদিন, তাই সে সন্দীপকে নিয়ে তার জন্মদিন পালন করে। সন্দীপ তখন অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার মা যখন বেঁচে ছিল তখন সে তার জন্য নিজ হাতে বিভিন্ন খাবার বানাতো, তার জন্য নিজ হাতে কেকও বানাতো। আর অনেক বছর পর আজ রিতা তার জন্মদিনে কেক নিয়ে এসেছে, যে জন্য সন্দীপের তার মায়ের কথা মনে পড়ে গেছে। এরপর এখান থেকে তারা বাড়ি ফিরে গেলে রিতা সন্দীপকে তার বাবার রিডিং রুমে নিয়ে যায়, যেখানে তার বাবা বেশিরভাগ সময় কাটাতো, গান শুনতো, বই পড়তো। আর যেদিন তার অ্যাক্সিডেন্ট হয় সেদিন তার এক ফ্রেন্ড তাকে কল করেছিল। সেদিন সেই ভারী বর্ষার মধ্যেই বাইক চালাতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর সে সন্দীপকে তার বাবার ফোনটি দেখায়, যেটাতে থাকা গানগুলো, তাদের ভয়েস মেসেজগুলো সে মাঝে মধ্যেই শোনে। এরপর তারা দুজন বাবার গাড়ি নিয়ে সেই জায়গায় যায় যেখানে রবীন্দ্রনাথ প্রায় সময় কাটাতে যেত। রাস্তায় রিতা বলে একদিন রাতে সে একা বাড়ি ফেরার সময় তার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তখন সে তার বাবাকে কল করলে সে ছুটে সেখানে চলে আসে আর টায়ারও চেঞ্জ করে দেয়। পরের দিনই সে রিতাকে চাকা পাল্টানো শেখায়, কিন্তু বাবার মৃত্যুর পর রিতার কোনোদিন বেশি রাত হয়ে গেলে একা গাড়ি চালায়নি, কারণ আবার যদি কোনো সমস্যা হয় সে তো তার বাবাকে আর কল করতে পারবে না। রিতা সন্দীপকে তার আর তার বাবার মধ্যকার ভয়েস মেসেজগুলোও শোনায়, যেই মেসেজগুলো শুনে সন্দীপ বুঝতে পারে তারা বাবা মেয়ে একে অপরকে কতটা ভালোবাসতো, যে জন্য সে রিতাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। রাতের বেলা দেখা যায় সন্দীপ জেরিকে ফ্লাইটের টিকিট বুক করতে বলে। জেরি বলে তাহলে কি রিতা তাকে রিজেক্ট করে দিয়েছে? সন্দীপ বলে সে রিতাকে কিছু জানায়নি যে সে তাকে রিজেক্ট করে দিবে, কারণ সে ভুল করছে। জীবন তাকে আর একটা সুযোগ দিচ্ছে বাঁচার জন্য। সে কারো জীবনে হুট করে আসতে পারে না। তখনই জেকব তার সাথে দেখা করতে আসে। সে বলে তারা শনিবারে একটা পার্টি রেখেছে, যেখানে রবীন্দ্রনাথের পরিচিত সবাই আসবে, আর সন্দীপের জন্যই এই পার্টি। সন্দীপ বলে সে কাল চলে যাবে, কারণ তার বিজনেস আছে, অলরেডি তার এখানে অনেক দিন হয়ে গেছে। জেকব তখন বলে আর মাত্র 2 দিনের ব্যাপার, সে থাকলে তাদের ভালোও লাগবে। ইচ্ছে না থাকলেও তখন সন্দীপ তাদের কথায় রাজি হয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। সে আর জেরি পার্কে ব্যায়াম করতে যায়। তখন জেরি বলে তারা বাড়ি ফিরে গেলে সে চলে যাবে, কারণ এখন আর সন্দীপের তাকে প্রয়োজন নেই, কারণ তার হার্ট এখন ভালো আছে। সন্দীপ বলে সে কি তার সাথে থেকে যেতে পারে না? তার ম্যানেজার হয়ে সে তাকে একটা ভালো অ্যামাউন্টের স্যালারি দিবে, যে জন্য আর তাকে জার্মানি গিয়ে তার ঋণ পরিশোধ করার কথা ভাবতেও হবে না। এই প্রপোজালে জেরি রাজি হয়ে যায়। তখনই সেখানে ব্যায়াম করার সময় অনুজ তাদেরকে দেখে। অনুজ সন্দীপকে বলে সে রিতার সাথে কিছু কথা বলতে চায়, ব্যক্তিগত নয়, কাজের ব্যাপারে। কিন্তু রিতা এবং তার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই তাকে ব্লক করে রেখেছে। সন্দীপ বলে কারো ফোনে স্পাই অ্যাপ রেখে তার উপর নজর রাখাও একটা অপরাধ, যে জন্য রিতা তাকে আর বিশ্বাস করে না। অনুজ বলতে থাকে সে ভুল করেছে, কিন্তু সে রিতার সাথে কথা বলতে চায়। সে জানে রিতা তাকে ঘৃণা করে, তবে সে তাকে অনেক ভালোবাসে। যে কথা শুনে সন্দীপ তাকে বলে সে তার সাথে রিতার দেখা করিয়ে দিবে, কারণ সে বুঝতে পেরেছিল অনুজ যদিও ভুল করেছে, কিন্তু সে সত্যিই রিতাকে ভালোবাসে। অনুজ চলে গেলে সন্দীপ তাই জেরিকে বলে যে এই জন্যই ঈশ্বর তাকে বাড়ি ফেরত যেতে দেয়নি, কারণ ঈশ্বর হয়তো তার মাধ্যমে দুজন মানুষকে আবারও এক করতে চাইছে। এরপর সে রিতাকে কনভিন্স করে অনুজের অফিসে নিয়ে যায়। তখন অনুজ রিতাকে বলে 4 কোটি টাকার ইএমআই পে করার জন্য সে কোনো নতুন প্রজেক্ট করতে পারছে না। আর সত্যি বলতে রিতা আর কিরণ ছাড়া তার টিম দুর্বল, তাই তারা যদি আবারও একসাথে কাজ করে তাহলে খুব ভালো হতো। রিতা এই কথা শুনে বলে কিরণ আর একসাথে কাজ করতে চায় না। যেই কথা শুনে অনুজ রেগে বলে সে আর কিরণ মিলে নিজেদের একটা আলাদা কোম্পানি খুলতে চেয়েছিল, আর তাদের কাছে 7 কোটি টাকার একটা প্রজেক্টও এসেছে, আর সেটা জানতে পেরেছে সেই স্পাই অ্যাপের মাধ্যমে। রিতা বলে সে তাকে আগে এই ব্যাপারে বলেছিল যে তার বন্ধুদের সাথে সে আর কিরণ কাজ করতে চায় না, কিন্তু অনুজ তার সাথে খারাপ ব্যবহার করতে লাগলে সন্দীপ তখন রিতাকে নিয়ে চলে যেতে নেয়, কিন্তু অনুজ সন্দীপকে পেছন থেকে লাথি দিয়ে ফেলে দেয়। এখন তো সন্দীপ সুস্থ হয়ে গেছে, তাই সে অনুজ এবং তার বন্ধুদের ধরে আচ্ছা ধোলাই দেয়, যা দেখে জেরি আর রিতা
হা হয়ে যায়। এরপরই দৃশ্য পরিবর্তন হলে আমরা সন্দীপদেরকে জেকবের দেয়া সেই পার্টিতে দেখি। তখন সন্দীপ স্টেজে উঠে বলে ছোটবেলায় একবার তার পা কেটে গেলে ডাক্তার তার পায়ে সেলাই করে দেয়, কিন্তু সে তখন ভয় বা ব্যথা পায়নি, কারণ তখন তার বাবা মা তার হাত শক্ত করে ধরেছিল। তবে বহু বছর পর যখন তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট হলো তখন তার পাশে কেউ নেই। এরপর তার দেখা হয় রীতা এবং তার পরিবারের সাথে, আর এখন এই পরিবারই তার পরিবার হয়ে গেছে, যে জন্য সে এখন নতুন করে বাঁচার শক্তি পায়। এই বলে সে ধন্যবাদ জানায় রবীন্দ্রনাথ এবং তার পরিবারকে তাকে নতুন জীবন দান করার জন্য। যথারীতি পরের দিন সন্দীপ নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সে রবীন্দ্রনাথের ঘরে গিয়ে ধন্যবাদ জানায় তাকে নতুন জীবন দেওয়ার জন্য। এরপর সে সাশির থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সন্দীপের চলে যাওয়ার ফলে রীতা অনেক কষ্ট পাচ্ছিল, কারণ আজ তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে। সন্দীপ এমন একজন মানুষ যে তার বাবার পর তাকে তার মতো করে বুঝেছিল, তার কেয়ার করেছিল, আর আজ তার চলে যাওয়াতে সে কোনো রকমে তার অশ্রুবিন্দু আটকে রাখে। সন্দীপও অনেক কষ্ট পাচ্ছিল, কারণ লাইফে প্রথম সে কোনো মেয়ের এতটা কাছাকাছি এসেছিল। যদিও সে তার মনের কথা তাকে জানায়নি, তবুও সে রীতাকে ছেড়ে চলে যাওয়ার কারণে তার ইমোশনকে আটকে রাখে। এরপর রীতার থেকে বিদায় নিয়ে তারা কোচিতে ফিরে আসে এবং আগের মতোই জীবনযাপন করতে থাকে। এভাবে দিন কাটতে কাটতে 1 বছর পার হয়ে যায়। আর একদিন তার জন্য একটা পার্সেল আসে। সে পার্সেলটি খুলে দেখে সেখানে একটা কেক আছে, যা তার জন্য রীতা এবং সাশি পাঠিয়েছিল, কারণ সেদিন তার জন্মদিন ছিল। এই কেক দেখে সন্দীপ অনেক খুশি হয়, কারণ সে বুঝতে পারে রীতা তাকে মনে রেখেছে। কিছুক্ষণ পরই হঠাৎ বৃষ্টি শুরু হলে তার রেস্টুরেন্টের বাইরে একটা মেয়ে এসে দাঁড়ায়, আর মেয়েটাকে দেখেই সন্দীপের আঙ্কেলের করা আর একটা ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যায়। কিন্তু সে এবার আর আঙ্কেলের কথা শুনবে না, সে তার ভাগ্যে যা আছে তাই বিশ্বাস করবে। এই ভেবেই সে মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসে। আর এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। জীবনে আসলে কিছু কিছু সময় এমন কিছু মানুষ আসে যারা আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে যায়, আর তাদের জন্য আমাদের জীবনটাও পরিবর্তন হয়ে যায়। আমরা জীবনকে নতুন ভাবে বুঝতে শিখি, ঠিক যেমনটা সন্দীপের সাথে হয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।